বন্ধুরা, এইচএসসি জিওগ্রাফিতে যখন মানুষ জলবায়ু উপাদান ও নিয়ামক অধ্যায়টি পড়তে যায়, তখন মানুষ যে দুটি বিষয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে ফেরেলের সূত্র ও বাইস-ব্যালটের সূত্র পড়তে। আজকে আমরা সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সিমেন্স। আমরা এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপারের জলবায়ুর উপাদান ও নিয়ামক অর্থাৎ ফ্যাক্টরস অ্যান্ড এলিমেন্টস অফ ক্লাইমেট নিয়ে আলোচনা করছিলাম, এবং এই ভিডিওতে আমরা দেখেছি যে এই ভিডিওগুলোতে আমরা জলবায়ুর বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি, বিভিন্ন উপাদান বা নিয়ামকগুলো নিয়ে কথা বলেছি। তো আজকে আমরা যেটি বলছিলাম যে এমন দুটি বিষয় নিয়ে জানবো যেটিতে বেশিরভাগ মানুষই সমস্যার সম্মুখীন হয়। সেটা হচ্ছে বায়ু প্রবাহের কারণ নিয়ে জানবো, ফেরেলের সূত্র নিয়ে জানবো এবং বাইস-ব্যালটের সূত্র নিয়ে জানবো। তো বাইস-ব্যালট ফেরেলের সূত্রটি অনেকেরই বুঝতে সমস্যা হয়। আজকে আমরা দেখি এটি নিয়ে আলাপ আলোচনা করে এটিকে সহজভাবে কিভাবে বোঝা যায় একটু সেদিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের পড়াশোনা শুরু করা যাক। প্রথমেই বায়ু প্রবাহের ব্যাপারটি আসে। বায়ু প্রবাহ আসলে কিভাবে ঘটে থাকে এটি আসলে জানা খুবই গুরুত্বপূর্ণ। উইন্ড মুভমেন্ট কিংবা বায়ু প্রবাহের ক্ষেত্রে আমরা দেখি বায়ু আসলে সব সময় নিম্ন চাপ অঞ্চল থেকে বায়ুকে আমরা সব সময় উচ্চচাপ অঞ্চলের দিকে ধাবিত হতে দেখি। এই কথাটি আমরা আসলে সব সময় বলি। তো বায়ু তাপ এবং চাপের সঙ্গে এই দুটির সাথে বায়ুর একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ তাপ এবং চাপ এই দুটি জিনিসের সাথে বায়ুর একটি সম্পর্ক আমরা দেখতে পারবো। তো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা বায়ুর তাপের বিভিন্নতা দেখতে পারি, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর তাপের পার্থক্য দেখতে পারি। আবার পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুর যে চাপ রয়েছে সেখানেও আমরা পার্থক্য দেখতে পারি। মূলত বায়ুর তাপের পার্থক্যের কারণে এবং বায়ুতে চাপের যে তারতম্য সৃষ্টি হয়, এই তাপ এবং চাপেরও কিন্তু সম্পর্ক রয়েছে, সেটি সম্পর্কে আমরা আসবো। এবং এর ফলে আমরা দেখি বায়ু অনুভূমিকভাবে এক স্থান থেকে আরেকটি স্থানে প্রবাহিত হয়, এবং বায়ু প্রবাহ আমরা দেখি সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এখন একটু চিত্রটির দিকে তাকাই। ধরো এই যে সূর্য, সে প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে কিরণ দিচ্ছে। এর ফলে কি হয়? সূর্য কিরণের ফলে সূর্যের যে তাপ সেটি করছে কি, আমাদের পৃথিবীতে যে বায়ু রয়েছে সে বায়ুটিকে উত্তপ্ত করার চেষ্টা করে। তো ধরো এই যে এই স্থানে সূর্য কিরণ দিচ্ছে এবং এই স্থানে আমরা দেখছি হট এয়ার, এবং এই স্থানে ধরলাম বায়ুটি উত্তপ্ত হয়ে গিয়েছে। তখন দেখা যায় কোনো একটি স্থানে যদি বায়ু উত্তপ্ত হয়, সে স্থানের বায়ুটি আস্তে আস্তে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ সে স্থানে বায়ুটিকে আমরা হালকা হয়ে উপরের দিকে উঠে যেতে দেখব। যখনই একটি স্থানের বায়ু সূর্য তাপের ফলে হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে, তার মানে এই স্থানটিতে একটি নিম্নচাপ অর্থাৎ লো প্রেসার আমরা সৃষ্টি হতে দেখব। এবং এই লো প্রেসারটি সৃষ্টি হওয়ার ফলে যে অঞ্চলের বায়ু এই অংশ থেকে তুলনামূলক ঠান্ডা অবস্থায় রয়েছে, অর্থাৎ আমি যদি অন্য রং দিয়ে চিহ্নিত করি, অর্থাৎ আশেপাশের যে বায়ু যেগুলো আসলে শীতল অবস্থায় রয়েছে, এবং শীতল অবস্থা মানে হচ্ছে বায়ুটি উচ্চচাপ অঞ্চলের দিকে রয়েছে, কেননা শীতল বায়ু ভারী হয়, যার ফলে শীতল বায়ু যে স্থানে থাকে সেই স্থানটিতে আমরা উচ্চচাপ তৈরি হতে দেখি, এবং হালকা যে বায়ুটি রয়েছে উষ্ণ বায়ু, সেটি হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেই স্থানটিতে আমরা নিম্নচাপ সৃষ্টি হতে দেখি। তো এই নিম্নচাপ অঞ্চলের আশেপাশে তো হাই প্রেসার জোন থাকবে, তখন সেই হাই প্রেসার জোনের কারণে এই যে শীতল বায়ুটি রয়েছে সেই শীতল বায়ুটি এসে এই যে নিম্নচাপ অঞ্চলটি রয়েছে সেই নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হবে, এবং এই ধাবনটি সবসময় অনুভূমিক ভাবে হবে, অর্থাৎ আমরা ভূপৃষ্ঠের সাথে এটিকে সমান্তরাল ভাবে দেখব। যেমনটি আমরা এই চিত্রে দেখছি, বায়ু প্রবাহ বায়ু যখন উত্তপ্ত হয়ে গেল সূর্য কিরণের ফলে, তখন এখানকার বায়ুটি হালকা হয়ে উপরে উঠে গেল। পরবর্তীতে আশেপাশে যে শীতল বায়ু রয়েছে সেটিকে আমরা দেখছি এই যে এখানে
উত্তপ্ত হয়ে উপরে উঠে যাওয়ার ফলে এখানে লো প্রেসার জোন তৈরি হয়েছে, যেটি আমরা এলপি দিয়ে চিহ্নিত করলাম, এবং আশেপাশে যে হাই প্রেসার জোন রয়েছে সেই হাই প্রেসার জোন থেকে বায়ু এসে এই লো প্রেসার জোনকে ফিল আপ করার চেষ্টা করে, এই লো প্রেসার জোনে যাওয়ার চেষ্টা করে। এভাবেই আসলে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে পরিবাহিত হয়। এবং যেখানে বায়ুর তাপ আসলে বেশি থাকবে, ধরো টেম্পারেচারটিকে আমরা বেশি থাকতে দেখব, সেখানে বুঝবো বায়ুর যে চাপ রয়েছে, যেটিকে আমরা পি বলি, এই বায়ুর চাপটি আসলে লো প্রেসার থাকবে। অর্থাৎ টেম্পারেচার হাই হলে বায়ুর চাপ হয়ে যাবে লো, অর্থাৎ নিম্ন চাপের সৃষ্টি হবে। টেম্পারেচার যদি আবার লো হয়ে যায়, অন্য রং দিয়ে যদি চিহ্নিত করি, টেম্পারেচার যদি লো হয়ে যায় তখন আবার বায়ুর চাপ, অর্থাৎ টেম্পারেচার যদি কমে যায় তখন আবার বায়ুর চাপকে আমরা বাড়তে দেখব। অর্থাৎ টেম্পারেচার বাড়লে বায়ুর চাপটি কমে যায় এবং টেম্পারেচার কমলে বায়ুর চাপ বেড়ে যায়। তো টেম্পারেচার কমলে যে স্থানে বায়ুর চাপ কমে যায় সে স্থানে লো প্রেসার ক্রিয়েট হয়। তখন এই লো প্রেসার জোনে আসলে আশেপাশের হাই প্রেসার জোনের যে অপেক্ষাকৃত শীতল বায়ু রয়েছে সেটি আসলে এই লো প্রেসার জোনের দিকে ধাবিত হয়। এভাবেই আনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে আসলে বায়ুটি প্রবাহিত হচ্ছে। তো এটিকেই আমরা উইন্ড মুভমেন্ট কিংবা বায়ু প্রবাহ হিসেবে জেনে থাকছি। তো আশা করি বন্ধুরা বায়ু প্রবাহ কিভাবে হয়ে থাকে এটি সম্পর্কে তোমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছো। তো বায়ু প্রবাহের দিকে যদি একটু লক্ষ্য করি, তো এইচ স্ট্রলার এবং এন স্ট্রলারের মতে wind flow is a air motion with respect to the earth's surface and it is a dominantly হরিজন্টাল। অর্থাৎ এই জিনিসটি ডমিনেন্টলি হরিজন্টাল বলতে আমরা মূলত এর আনুভূমিক যে প্রভাব সেটিকে মূলত আনুভূমিক যে প্রবাহ সেটিকে মূলত বায়ু প্রবাহ বলে থাকবো। আমরা অনেক জায়গায় দেখবো এই যে বায়ু যে উপরের দিকে উঠে যাচ্ছে এটিকেও কিন্তু একটি আমরা প্রবাহ হিসেবে জেনে থাকি, অর্থাৎ উলম্ব একটি প্রবাহ। কিন্তু এই প্রবাহ কিন্তু আমরা ফিল করতে পারি না। ধরো এখানে একজন মানুষ রয়েছে এবং যখন এই অঞ্চলে বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে সে কিন্তু খুব একটা ফিল করবে না এই অঞ্চলের বায়ু যে উপরের দিকে উঠে যাচ্ছে, যেটি আমরা নিরক্ষীয় অঞ্চলে দেখেছিলাম শান্ত বলয়, সেখানে কিন্তু অনুভব করা যায় না। কিন্তু যখনই আমরা দেখতে পারবো যে বায়ু প্রবাহের সৃষ্টি হয়েছে তখনই কিন্তু দেখা যাবে সে কিন্তু ধাক্কা ফিল করবে। ধরো এখানে একটি লো প্রেসার জোন রয়েছে এবং এখানে একটি হাই প্রেসার জোন রয়েছে, তো এই স্থান থেকে বায়ু যখন এই স্থানে যেতে শুরু করবে সে কিন্তু একটি ধাক্কা অনুভব করবে, যার জন্য এইচ স্ট্রলার এবং এন স্ট্রলার বলেছেন যে বায়ু প্রবাহটি হবে এটি আসলে আর্থ সারফেসের সাথে আনুভূমিক ভাবে হবে, যেটি ডমিনেন্টলি হরিজন্টাল। মূলত এই হরিজন্টাল প্রবাহটিকেই আমরা বায়ু প্রবাহ বলে থাকবো, যেখানে হাই প্রেসার থেকে আসলে লো প্রেসারের দিকে বায়ু প্রবাহটি হয়ে থাকবে। তাহলে আশা করছি বন্ধুরা বায়ু প্রবাহ সম্পর্কে কিন্তু তোমাদের একটি ধারণা রয়েছে। অর্থাৎ সাধারণভাবে বায়ুর যে আনুভূমিক প্রবাহ কিংবা ভূপৃষ্ঠের সাথে অন্য একটি রং যদি নেই, ভূপৃষ্ঠের সাথে বায়ু যখন সমান্তরাল ভাবে অর্থাৎ এইচ স্ট্রলার এবং এন স্ট্রলারের মতে রেসপেক্ট টু দ্য আর্থ সারফেস অ্যান্ড ইট ইজ ডমিনেন্টলি হরিজন্টাল, অর্থাৎ বায়ু যখন ভূপৃষ্ঠের সমান্তরালের সাপেক্ষে প্রবাহিত হবে তখন সেটিকে আমরা বায়ু প্রবাহ হিসেবে জেনে থাকবো, যেটি কিনা হাই প্রেসার থেকে লো প্রেসার জোনের দিকে যাবে। সুতরাং আমরা কিন্তু এটি বুঝতে পারছি যে বায়ু প্রবাহের ক্ষেত্রে, দুঃখিত বন্ধুরা আমি একটু ঠিক করে নেই, দেখো বন্ধুরা ঠিক হয়ে গিয়েছে, অর্থাৎ বায়ুর তাপ ও চাপের পার্থক্যে, কেননা তাপ চাপ যেহেতু একটি আরেকটির সাথে সম্পর্কিত, যেখানে তাপ কম হচ্ছে সেখানে লো প্রেসার দেখতে পাচ্ছি, যেখানে তাপের অর্থাৎ দুঃখিত তাপ যদি বেশি হয় অর্থাৎ উষ্ণতা যদি বেশি হয় সেখানে আমরা লো প্রেসার দেখতে পাচ্ছি, যেখানে আসলে নিম্ন চাপের সৃষ্টি হয় লো প্রেসার। আর উষ্ণতা যদি কম হয় অর্থাৎ
বায়ু যদি শীতল হয় সেখানে আমরা উচ্চচাপ দেখতে পাচ্ছি। আমি একটু আরেকবার ক্লিয়ার করি, যেখানে আমরা উষ্ণতা বৃদ্ধি পেতে দেখি সেখানে লো প্রেসার, আর যেখানে আমরা উষ্ণতা কম দেখি, একটু কুলার দেখি, সেখানে আমরা হাই প্রেসার দেখতে পারি। তো বন্ধুরা, আশা করছি বায়ু প্রবাহ সম্পর্কে প্রাথমিক একটি ধারণা তোমরা পেয়ে গিয়েছো। তো এখন যদি বায়ু প্রবাহের কারণগুলো নিয়ে আলোচনা করা যায়, অর্থাৎ দুটি পাশাপাশি অঞ্চলের মূলত বায়ু চাপের যে পার্থক্য, এটির কারণেই তো আমরা বায়ু প্রবাহ সৃষ্টি হতে দেখলাম। সাধারণত নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু সর্বদা উষ্ণ ও লঘু হয়ে উপরের দিকে উঠে যায়, যেটি আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। অর্থাৎ নিম্নচাপ অঞ্চল যেখানে সৃষ্টি হয় সেখান থেকে বায়ু উষ্ণ হয়ে এবং হালকা, যেটিকে বলা হচ্ছে লঘু, লঘু হয়ে উপরের দিকে উঠে যেতে থাকে। তখন সেই স্থান পূরণের জন্য আশেপাশের যে আমরা দেখতে পারি আশেপাশের যে উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল রয়েছে সেখান থেকে শীতল ও ভারী বায়ু সে জায়গাটিকে পূরণ করতে সেদিকে ধাবিত হয়। এটি তো আমরা বায়ু প্রবাহ জেনে থাকলাম। যেহেতু আমাদের উচ্চ বায়ু কমা বাড়া, বাড়া কমা, এই ক্ষেত্রে কিন্তু অনেকটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে শব্দগুলো, তাই আমরা যাতে উচ্চচাপ নিম্নচাপ বাড়লে কি প্রেসার লো হবে, না বাড়লে প্রেসার বেড়ে যাবে, এটির ক্ষেত্রে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে, আমিও স্লিপ অফ টাঙে ভুল বলে ফেলতে পারি। তো এই সকল কারণে এটি আরেকবার ক্লিয়ার করলাম এই স্লাইডের মাধ্যমে যে বায়ু সাধারণত নিম্নচাপ অঞ্চলের বায়ু উষ্ণ হয়ে লঘু হয়ে উপরের দিকে উঠে যায় এবং আশেপাশে যেখানে শীতল ও ভারী বায়ু রয়েছে অর্থাৎ উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে বায়ু ধাবিত হয়ে সে জায়গাটিকে পূরণের চেষ্টা করে। এটি মূলত বায়ু প্রবাহ। আশা করছি এরপর আর এটি নিয়ে কারো কোনো কনফিউশন, কোনো ধরনের ঝামেলা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখন যদি আমরা বায়ু প্রবাহের কারণ অর্থাৎ কজেস অফ উইন্ড মুভমেন্ট যদি দেখি, প্রথমত উষ্ণতার তারতম্য, যেটি আমরা এতক্ষণ আলোচনা করলাম। অর্থাৎ উষ্ণতা ও বায়ুর চাপ কিন্তু ব্যস্তানুপাতে সম্পর্ক যুক্ত। উষ্ণতা যদি বাড়ে বায়ুর চাপকে আমরা কমতে দেখি, উষ্ণতা যদি কমে বায়ুর চাপকে আমরা বাড়তে দেখি। তো বুঝতে পারছো উষ্ণতা এবং বায়ু কিন্তু ব্যস্তানুপাতে সম্পর্কযুক্ত। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমবে, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়বে। আশা করি এটি আর কেউ ভুল করবে না। তো কোনো স্থানে যদি উষ্ণতা বেড়ে যায় দেখা যায় সেখানে নিম্ন চাপের সৃষ্টি হয় এবং উষ্ণতা কমলে উচ্চচাপের সৃষ্টি হয়, ফলে বায়ু প্রবাহ তখন উচ্চচাপ যে অঞ্চল রয়েছে সেই উচ্চচাপ অঞ্চল থেকে আমরা দেখি নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এরপর বায়ুর চাপের তারতম্য, অর্থাৎ দুটি পাশাপাশি অঞ্চলের বায়ু চাপে যদি আমরা পার্থক্য দেখতে পাই, যতটুকু পার্থক্যই হোক না কেন তখন কিন্তু সেখানে বায়ু প্রবাহ এটির সৃষ্টি হবে। কেননা বায়ু সর্বদা লো প্রেসার জোনে আসার চেষ্টা করে, অর্থাৎ হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে আসার চেষ্টা করে। বায়ু সবসময় দেখো হাই প্রেসার জোন থেকে বেড়েই যাচ্ছে, কারণ সে এখানে লো প্রেসার জোন যেটি রয়েছে সেটিকে খোঁজার চেষ্টা করেছে। সে যেখানে লো প্রেসার জোন পাবে সেখানেই চলে যাবে। ঠিক এইভাবে আমরা দেখি, দেখো সব বায়ু দেখো এখানে লো প্রেসার জোনে আসার চেষ্টা করা হচ্ছে। তো বায়ুগুলো সবসময় লো প্রেসার জোনে দিকে ধাবিত হয়। এজন্য বায়ুচাপের তারতম্যটি থাকনে আমরা বায়ুচাপের তারতম্যের কারণে আমরা দেখি যে এই ধরনের বায়ু প্রবাহ সৃষ্টি হয়। যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয় আমরা পড়েছিলাম, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ক্রান্তীয় যে উচ্চচাপ বলয় রয়েছে, ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের বায়ুটি সবসময় নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে কিন্তু প্রবাহিত হতে থাকে, যার ফলে আমরা দেখতে পারি এখানে কিন্তু এক ধরনের বায়ু প্রবাহ সৃষ্টি হয়। এরপর যদি পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারে আসি, পৃথিবী আমরা জানি পশ্চিম থেকে সবসময় পূর্ব দিকে ঘোরে এবং সেটি কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। ধরো এটি যদি ঘড়ির কাঁটা হয়, ঘড়ির কাঁটা সবসময় কি হয়, 12টা বাজে, তারপর 1টা বাজে, 2টা বাজে, 3টা, 4টা, 5টা, 6টা বাজে। কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ পৃথিবীর ঘূর্ণনটি তুমি যদি লক্ষ্য করো দেখবে ঠিক এই যে এইভাবে যাচ্ছে পৃথিবীর ঘূর্ণনটি। অর্থাৎ ঠিক ঘড়ির কাঁটাকে আমরা যেমন দেখেছিলাম যেদিকে চলতে, ঠিক পৃথিবীকে আমরা দেখছি তার উল্টো দিকে চলতে, অর্থাৎ এই যে এই পাশে কিন্তু পৃথিবীর চলাটা হচ্ছে। তার জন্য পৃথিবীর ঘূর্ণনকে বলা হয় কাউন্টার ক্লকওয়াইজ। তো পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে এবং নিরক্ষরেখা থেকে আমরা দেখি মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। অর্থাৎ নিরক্ষ অঞ্চলে যে গতিবেগ থাকে পৃথিবীর, মেরু অঞ্চলে কিন্তু এই পরিমাণ গতিবেগটি থাকে না, সেটি আস্তে আস্তে ধীরে ধীরে
কমতে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় পৃথিবীর পৃষ্ঠের সাথে তো বায়ুমণ্ডলকে আমরা দেখি পৃথিবীর পৃষ্ঠের সাথে বায়ুমণ্ডলটি লেপ্টে আছে, তো লেপ্টে থাকার কারণে পৃথিবীর গতির সাথেও কিন্তু বায়ু প্রবাহটি গতিশীল হওয়া শুরু করে। যেহেতু একটি জিনিস ধরো তুমি যদি একটি গোল বল নাও, এটির উপর যদি টেপ তুমি লাগাও, আমরা ক্রিকেট খেলার সময় টেপ লাগাই না, তুমি যদি বলটিকে ঘুরাও, তো বলের ভিতরটি যদি পৃথিবীর সারফেস হয় আর বলের টেপগুলো যদি বায়ুর যে আবরণ সেটি যদি হয়, তাহলে সারফেসও যেমন ঘোরে, বায়ু কিন্তু সারফেসও বলের সারফেসও যেমন ঘোরে, টেপটিও তো সেভাবেই ঘোরে। তেমনি পৃথিবী ঘূর্ণনের ফলে বায়ু প্রবাহের মধ্যেও আমরা এই ধরনের একটি ঘূর্ণন কিংবা প্রবাহ হওয়া কিংবা গতিশীলতাটি দেখতে পাই। এরপর রয়েছে বায়ুমণ্ডলীয় উপাদান অর্থাৎ কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার। তো আমরা এখানে দেখি বায়ুমণ্ডলীয় উপাদানের মধ্যে জলীয় বাষ্প পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বায়ু হালকা ও ঊর্ধ্বগামী হয়। জলীয় বাষ্পের পরিমাণ কখন বাড়ে? যখন দেখা যায় এক জায়গায় ওয়াটার বডিসের পরিমাণ বেশি হয়, সেটিতে যখন সূর্য কিরণ অধিক তাপমাত্রা দেয় শুরু করে, তখন কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তো এভাবে যখন একটি বায়ুতে আমরা দেখি জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, তখন বায়ু হালকা হয়ে যায় এবং সেটি কিন্তু ঊর্ধ্বগামী হওয়ার চেষ্টা করে। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে দেখা যায় এর চাপও কম থাকে, তখন আমরা দেখতে পারি চাপ কম থাকলে কি হবে বন্ধুরা? এক কথায় বায়ু প্রবাহ সৃষ্টি হবে। তো এখন যদি আমরা বায়ু প্রবাহের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি, প্রথমত দেখো বায়ু প্রবাহিত হওয়ার সময় কিন্তু কোনো একটি দিক থেকে এসে অন্য একটি দিকে প্রবাহিত হয়, অর্থাৎ বায়ু সর্বদা প্রবাহিত হলেও তো কখনো কখনো বা এলোমেলো ভাবে বা কখনো কখনো যেদিকে খুশি সেদিকে যাব, এভাবে কিন্তু বায়ুকে আমরা প্রবাহিত হতে দেখি না, বরং এটি কিন্তু একটি প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট একটি নিয়ম অর্থাৎ নির্দিষ্ট কিছু রুলস আমরা ফলো করতে দেখি বায়ুকে। সেটি কি? বায়ু প্রবাহিত হওয়ার সময় কোনো একটি দিক থেকে আরেকটি দিকের দিকে যাবে। তো বায়ু কখনো সবেগে, কখনো তাড়াতাড়ি আমরা যেতে দেখি, যেটি আমরা গর্জনশীল 40-এর ক্ষেত্রে দেখেছিলাম, আবার কখনো ধীরে ধীরে প্রবাহিত দেখি, আবার মাঝে মাঝে দেখি দিক পরিবর্তন করে একদিক থেকে আরেকটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, কিন্তু এলোমেলো ভাবে এদিকে ওদিকে ঘোরাঘুরি কিন্তু বায়ুকে আমরা করতে দেখি না। তো যে বায়ু উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, ধরো এটি হচ্ছে ধরো উত্তর, এটি হচ্ছে পূর্ব, এটি হচ্ছে দক্ষিণ এবং এটি হচ্ছে পশ্চিম। আমরা যদি একটু লিখে দিই, এটি হচ্ছে নর্থ, এটি হচ্ছে সাউথ, এটি হচ্ছে ইস্ট, এটি হচ্ছে ওয়েস্ট। ধরো যে বায়ুটি উত্তর পূর্ব থেকে অর্থাৎ এদিক থেকে প্রবাহিত হবে এবং যে বায়ু দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হবে, সে বায়ুকে আমরা তাদের প্রবাহ দিকের নাম অনুসারে চিনে থাকব। অর্থাৎ যে বায়ুটিকে আমরা নর্থ এবং ইস্ট অর্থাৎ উত্তর এবং পূর্ব থেকে আসতে দেখছি, সেই দিক অনুসারে বায়ুর নাম হবে উত্তর পূর্ব বায়ু। এবং যেটিকে আমরা ওয়েস্ট এবং সাউথ থেকে আসতে দেখছি অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম অর্থাৎ সাউথ এবং ওয়েস্ট এই দুটির মাঝামাঝি স্থান থেকে আসতে দেখছি, সেটিকে আমরা বলবো দক্ষিণ পশ্চিম বায়ু। যেমন নরওয়েস্টারের নাম তোমরা শুনে থাকবে, নর্থ ওয়েস্টার, যেটি আসলে নর্থ এবং ওয়েস্টের সমন্বয়ে গঠন করা। তো নরওয়েস্টার বলতে মূলত আমরা বুঝে থাকি বাংলাদেশে যে কালবৈশাখী ঝড় হয়ে থাকে সেটিকে নরওয়েস্টার বলা হয়, কেননা সেটি নর্থ এবং ওয়েস্ট থেকে আসে সাধারণত এই অংশটি থেকে। তাই যে অংশটি কালবৈশাখী সেটি আমরা ইংলিশ নামকরণ করি নরওয়েস্টার, নর্থ এবং ওয়েস্ট থেকে আসার কারণে। তার মানে তোমরা বায়ু প্রবাহ কিভাবে নামকরণ করা হয় সে সম্পর্কে আশা করি আইডিয়া পেয়েছো। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি কুইজ, বলো তো যে বায়ু প্রবাহটি ইস্ট এবং ধরো যে বায়ু প্রবাহটি নাম না বলি, ধরো এ পাশ থেকে এবং এ পাশ থেকে আসবে, এ বায়ু প্রবাহটির নাম কি হবে? সাউথ ইস্ট। অর্থাৎ এই পাশ থেকে এই পাশে যে বায়ু প্রবাহটি আসবে সাউথ ইস্ট, অর্থাৎ সাউথ এবং ইস্টের মাঝ দিয়ে আসছে সাউথ ইস্ট নামকরণ বায়ু প্রবাহটির করা হবে। তো এরপর আমরা যেটি দেখতে পারি যে ভূপ্রকৃতি অনুসারে আসলে বায়ু কিন্তু তার গতি পরিবর্তন করে। ভূপ্রকৃতি অনুসারে বায়ুর গতি আমরা কিভাবে পরিবর্তিত হতে দেখি? ধরা যাক বায়ু এই অঞ্চল থেকে এই অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছিল এবং প্রতিমধ্যে ধরা যাক একটি পাহাড় পড়লো, তখন কিন্তু বায়ু এই পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে নিজের যে দিক রয়েছে
সে দিকটি পরিবর্তিত করে ফেলে। তো এভাবে যদি বায়ু প্রবাহিত হতে হতে প্রতিমধ্যে কোনো পাহাড় কিংবা মালভূমি পড়ে, তখন বায়ু তার দিক পরিবর্তিত করে ফেলে। এরপর যদি আমরা দেখি যে পরেরটি, অর্থাৎ বায়ুমণ্ডল নিম্ন স্তর দিয়ে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়, অর্থাৎ যেটি আমরা পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করলাম, উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। আশা করছি ইউ আর স্মার্ট এনাফ, ইউ অল আর স্মার্ট এনাফ, যে বিষয়টি নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। আর চতুর্থত আমরা যেটি দেখি, পৃথিবীর আবর্তনের কারণে প্রবাহিত হওয়ার সময় বায়ু ফেরেলের সূত্র মেনে চলে, অর্থাৎ এই যে ফেরেলের সূত্র শব্দটি চলে আসলো। উত্তর গোলার্ধে আমরা দেখি এটি ডান দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে আমরা দেখি এটি বাম দিকে প্রবাহিত হয়। তো বন্ধুরা, আমরা এরপর ফেরেলের সূত্র নিয়ে আরো ক্লিয়ারলি জানবো। এবং নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখি বায়ু উপর দিকে প্রবাহিত হয়, যেহেতু এখানে একটি নিম্নচাপ বলয় আমরা দেখতে পেরেছি, পার্মানেন্ট বলয় যেটি, যার ফলে বায়ু সেই স্থানটি অধিক উষ্ণ হওয়ায় বায়ু হালকা হয়ে একদম উপরের দিকে প্রবাহিত হয়, যেটিকে আমরা শান্ত বলয় হিসেবে চিনেছি। তো বন্ধুরা, এখন চলো আলোচনা করা যাক ফেরেলের সূত্র নিয়ে। ফেরেলের সূত্রটি আসলে কি? তো পৃথিবীর ঘূর্ণন, এটি একটু মনে রাখতে হবে। উত্তর গোলার্ধে বায়ুর দিক ডানে, এটি একদম মুখস্থ করে ফেলতে হবে। দক্ষিণ গোলার্ধে বায়ুর দিক বামে। তোমরা একটি কাগজ নাও, কাগজটি নেওয়ার পর ধরো এখানে একটি কলম এঁকে সোজাসুজি যাওয়ার চেষ্টা। তো খাতা নিয়ে যদি তুমি খাতাটি ঠিক এই দিকে ঘোরাও, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, ঠিক পৃথিবী যেভাবে ঘোরে, তখন যদি তুমি কলমটি ধরে সামনে এগোতে চাও এবং খাতাটি একই সাথে ঘোরাও, দেখবে তোমার কলমের যে রেখাটি সেটি এভাবে ডান দিকে বেঁকে গিয়েছে। তুমি একবার চেষ্টা করে দেখো। আমি আরেকবার বলি কিভাবে। ধরো তুমি এই খাতাটি এভাবে নাও এবং এই সাইডে তোমার হাতটি রাখো। আশা করছি তোমরা এই ধরনের একটি পেজ নিয়েছো, এখানে তোমাদের হাতটি রেখেছো। হাতটি রেখে তোমরা ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটিকে ঘোরাও, অর্থাৎ খাতাটিকে তুমি এই দিকে ঘোরাবে এবং একই সাথে কলমটিকে তুমি সামনের দিকে নিয়ে যাবে। দেখবে কলমের যে কালি সেটি সামনে না গিয়ে বরং এই দিকে বেঁকে গিয়েছে। মূলত ফেরেলের ক্ষেত্রে আমরা ঠিক একই ঘটনাটি দেখতে পাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে পৃথিবী যেহেতু ঘোরে, সেহেতু আমি যদি খাতাটিকে সামনের দিকে ঘোরাই এবং সেটি দেখা যায় ডান দিকে বেঁকে যাচ্ছে উত্তর গোলার্ধে। তো আমরা এই প্র্যাকটিক্যালটি করার পর তোমরা কমেন্ট সেকশনে ডান লিখে জানিয়ে দিবে যে তোমরা এটি করেছো কিনা বা করতে পেরেছো কিনা। তো এক, পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারটি আমাদের মাথায় থাকলো। দ্বিতীয়ত, উত্তর গোলার্ধে এটি সবসময় ডান দিকে যাবে, কেননা তুমি এদিকে বসে, ধরো এদিকে তুমি বসে আছো, খাতাটি তো তোমার উত্তর দিকে মুখ করে আছো। তুমি যদি এদিকে বসে থাকো তখন দক্ষিণ দিকে কিন্তু ঠিক বিপরীত ঘটনাটি ঘটবে, অর্থাৎ এটি বাম দিকে যাবে। তো আমরা এই জিনিসটি সবসময় মনে রাখবো যে উত্তর গোলার্ধে বায়ুর দিক হবে ডানে এবং দক্ষিণ গোলার্ধে বায়ুর দিক হবে বামে। যেমন এই চিত্রের দিকে খেয়াল করো, দেখো ডিরেকশন অফ এয়ার, অর্থাৎ এইখানে এটির দিকে খেয়াল করে আমি এমন পাশাপাশি আঁকি যে সোজা পথে যে বায়ুটি যাওয়ার কথা ছিল, ধরো তুমি এই জায়গায় তুমি দাঁড়িয়েছো এবং তুমি ঠিক এইভাবে উত্তর গোলার্ধ থেকে তুমি এই যে নর্থ পোলের দিকে মুখ করে দাঁড়িয়েছো এবং এটা হলো সাউথ পোল। তো তুমি ইকুয়েটরে যদি দাঁড়িয়ে নর্থ পোলের দিকে মুখ করো এবং দেখতে পারবে তোমার যে, দেখো তুমি তো এখানেও এভাবে বসেছিল যে এদিকে মুখ করে বসে আছো বা দাঁড়িয়ে থেকে এক্সপেরিমেন্টটি করেছো। তো যখনই তুমি এইখানে দেখবে বায়ু সোজাসুজি পথে যেতে ধরছে, তখনই দেখা যাবে বায়ু সোজাসুজি না দিয়ে সেটি একটু ডানে বেঁকে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে তুমি যদি এই নর্থ পোলে দাঁড়িয়ে ইকুয়েটরের দিকে মুখ করো, তখন কি হবে? দেখো এখানে যখন আমরা দাঁড়িয়েছি আমাদের ডান হাত কিন্তু এইটি, তাই না? আমাদের দেখো ডান দিকে বায়ুটি বেঁকে যাচ্ছে। আবার এখানে যখন দাঁড়িয়েছি এদিকে দাঁড়িয়ে আমরা ইকুয়েটরের দিকে মুখ করে যখন দাঁড়িয়েছি তখন আমাদের ডান হাত কিন্তু এটি। তো যখনই এই ক্ষেত্রে বায়ু নর্থ পোল থেকে ইকুয়েটরের দিকে আসতে যাবে তখন আমরা দেখব বায়ুটি সোজাসুজি আসার ট্রাই করবে, কিন্তু সোজাসুজি না গিয়ে বায়ু ডান দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই যে ডান হাত বরাবর বেঁকে যাবে। তো এটি আমরা প্রমাণ পেলাম যে উত্তর গোলার্ধে বায়ুর দিক হয় ডানে। এবার যদি দক্ষিণ গোলার্ধে চিন্তা করি, ধর দক্ষিণ গোলার্ধে তুমি দাঁড়ালে
ধরো আবার ঠিক এদিকে মুখ করে দাঁড়াও, অর্থাৎ ইকুয়েটরে দাঁড়িয়ে তুমি সাউথ পোলের দিকে মুখটি করো, এই যে সাউথ পোল। এখন বলো তো তোমার ডান হাত কোনটি? ইকুয়েটরের এখানে দাঁড়িয়ে এটি হচ্ছে ডান হাত, আর এটি হচ্ছে বাম হাত। তাহলে দক্ষিণ গোলার্ধে আমরা দেখব বায়ু যাবে বাম দিকে, অর্থাৎ ঠিক একইভাবে এক্সপেরিমেন্টে যদি করো তুমি এই দিকটিতে বসে এবং পেজটি এদিকে রেখে, তখন দেখবে দক্ষিণ গোলার্ধে যদি দুটি ভাগ করো কাগজকে, এভাবে বায়ু দক্ষিণ গোলার্ধে বাম দিকে যাচ্ছে। তো এটি কিন্তু আবার বলছি, এটি স্লিপ অফ টাঙ্গে অনেক সময় ডান বলে ফেলতে পারি, এখানে এই জন্য লিখে দিয়েছি দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে যাবে। তো বায়ু এদিকে চেষ্টা করবে সোজাসুজি আসার জন্য, কিন্তু সোজাসুজি আসতে পারবে না, বায়ু দেখা যাবে ডান দিকে বাম দিকে চলে যাচ্ছে দক্ষিণ গোলার্ধে। আবার তুমি এদিকে দাঁড়াও ইকুয়েটরের দিকে মুখ করে, এবং এই যে হাত পা আঁকলাম আমি, এখন তোমার বাম দিক কোনটি? এটি, তাই না? এইখানে দেখবে বায়ু সোজাসুজি যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সোজাসুজি যেতে পারবে না বায়ু, দেখা যাবে তখন বাম দিকে বেঁকে গিয়েছে, অর্থাৎ তোমার বাম হাত বরাবর। তো এটি কিন্তু ঘটে থাকে মূলত যে কোরিওলিস যে প্রভাব, এটির প্রভাবে ঘটে থাকে, অর্থাৎ এই যে পৃথিবীর ঘূর্ণন বা আবর্তন জনিত কারণটি যেটি দেখালাম, কাউন্টার ক্লকওয়াইজ পৃথিবী ঘুরছে, এই কাউন্টার ক্লকওয়াইজ ঘোরার জন্য, পৃথিবীর আবর্তন ঘটিত ব্যাপারের জন্যই সাধারণত আমরা বায়ুর এই ধরনের দিক পরিবর্তন দেখতে পারি। তো এটি কোরিওলিস শক্তির প্রভাব, অর্থাৎ পৃথিবীর আবর্তন ঘটিত শক্তির প্রভাব। তো এটি বিজ্ঞানী ফেরেল সর্বপ্রথম আবিষ্কার করেন, এই যে এটি পৃথিবীর আবর্তনের কারণে ঘটে থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধে বায়ুর দিক ডানে, দক্ষিণ গোলার্ধে বায়ুর দিক বামে। ঠিক এই কারণটিতেই এই সূত্রটির নামকরণ করা হয় ফেরেলের সূত্র। আশা করছি ফেরেলের সূত্রটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা বাইস ব্যালটের সূত্র দেব, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাইস ব্যালট নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম এই আইডিয়াটা বা এই জিনিসটি আবিষ্কার করেন জন্য, মানে যে সূত্রটি দেখবো সেটি আবিষ্কার করেন জন্য দেখা গেছে ওনার নাম অনুসারে এটিকে বাইস ব্যালটের সূত্র বলা হয়। তো এই কাজ প্রথমত হবে উত্তর গোলার্ধে বায়ুর দিকে, অর্থাৎ বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে সে দিকটিতে আমরা যদি পশ্চাৎ ফিরে দাঁড়াই, তাহলে ডান দিকের বায়ু অপেক্ষা বাম দিকের বায়ুচাপ কম থাকবে। অর্থাৎ এই যে ধরো বায়ু এদিক থেকে প্রবাহিত হচ্ছে, আমরা যদি এদিকে এই লোকটির মতো পশ্চাৎ ফিরে দাঁড়াই, তাহলে দেখা যাবে ডান দিকের বায়ু অপেক্ষা বাম দিকের বায়ুর চাপ কম থাকবে। এই জন্য ডান দিকে হাই প্রেসার উঠেছে এবং বাম দিকে হয়েছে লো প্রেসার। আবার দক্ষিণ গোলার্ধে যদি এভাবে দাঁড়াই, আমরা এই লোকের মতো বায়ুর দিক দক্ষিণ গোলার্ধে যে পশ্চাৎ ফিরে দাঁড়াই, তখন কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটবে। তখন দেখা যাবে ডান দিকের যে বায়ু অপেক্ষা বাম দিকের বায়ুর চাপ তখন আবার বেশি থাকবে। অর্থাৎ প্রথমত আমরা উত্তর গোলার্ধে বায়ুর দিকে পশ্চাৎ ফিরে দাঁড়াবো, দুই হাত প্রসারিত করব, আমাদের যে হাত ডান পাশে থাকবে সেদিকে বায়ুর চাপটি বেশি থাকবে, এবং বাম হাত যেদিকে থাকবে সেদিকে বায়ুর চাপটি কিন্তু কম থাকবে। আবার যদি আমরা ডান দিকে বায়ুচাপ, এখানে বায়ু হবে, ডান দিকে বায়ুচাপ উচ্চ এবং বাম দিকে বায়ুচাপ নিম্ন। আর দক্ষিণ গোলার্ধে আবারও ঠিক বিপরীত, অর্থাৎ দুই হাত প্রসারিত করে দাঁড়াবো, তখন ডান দিকের বায়ুচাপটি হবে নিম্ন এবং বাম দিকের বায়ুচাপটি হবে তখন উচ্চ। তো এই সূত্রটি বাইস ব্যালট আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে এটিকে বাইস ব্যালটের সূত্র বলা হয়। তো বন্ধুরা, আশা করছি ফেরেলের সূত্র এবং বাইস ব্যালটের সূত্রটি তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা একটি কুইজ দেখে নিব যে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ুর দিক কোনটি হবে। যখন আমরা উত্তর গোলার্ধে যেদিকে দাঁড়াই না কেন, বায়ু কোন দিকে প্রবাহিত হবে। ধরো আমরা ইকুয়েটর থেকে নর্থ পোলের দিকে মুখ করে দাঁড়ালাম, কিংবা নর্থ পোল থেকে ইকুয়েটরের দিকে মুখ করে দাঁড়ালাম, তাহলে বন্ধুরা উত্তরটি দিয়ে দাও। সঠিক উত্তরটি হচ্ছে ডান দিকে। দেখা যাবে বায়ু সবসময় ডান দিকে প্রবাহিত হচ্ছে। তো ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে প্রবাহিত হয়। তো এভাবে আসলে ফেরেলের সূত্রটি কাজ করে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমরা অনেক নতুন কিছু শেখার চেষ্টা করলাম। পরের ভিডিওতে আমরা আরো নতুন কিছু জানার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো। আমি আল রাব্বি সিমেন্স এখানে বিদায় নিচ্ছি। নেভার স্টপ লার্নিং। আসসালামু আলাইকুম।